আজকে কেন মানুষ এখানে সমবেত হয়েছে এবং কি দাবি নিয়ে তারা সমবেত হয়েছে বলে আপনি জানতে পেরেছেন এবং আমাদের কি কারণে আপনি আজকে এখানে এসেছেন? আচ্ছা, আজকে জানেন যে আজকে 30শে অগস্ট এবং 30শে অগস্ট কিন্তু আন্তর্জাতিক গুম বিরোধী দিবস, এবং আজকে যারা এই জায়গায় সমবেত হয়েছে তারা বিগত স্বৈরাচারী আমলে তাদের স্বজনদেরকে গুম করা হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই জায়গায় এমন কয়েকজন অভিজ্ঞতা শেয়ার করছেন যারা বিগত টাইমে অনেক দিন যাবৎ তারা গুম হয়েছিলেন। তারা এসে তাদের সেই দুঃখ দুর্দশার যে গল্পগুলো, কিভাবে তাদেরকে আটক করে রাখা হয়েছিল সেই অভিজ্ঞতাটা শেয়ার করছে। এমনকি অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যারা কিন্তু তাদের স্বজনরা এখনো ব্যাক আসে নাই। মানে ওই যে স্বজন হারানোর যে বেদনাটা, এইটা খুনের চেয়েও কিন্তু টু সাম এক্সটেন্ট তাদের কাছে বেদনা দূর করে তোলে। তার কারণ আপনি দেখেন, খুন যদি কেউ হয় অন্তত ডেড বডিটা তারা পায়, তারা জানে যে তাদের স্বজনদের কবরটা আছে, সেই জায়গায় গিয়ে তারা অন্তত প্রার্থনাটা করতে পারে। কিন্তু যারা এই জায়গাতে আছে তারা জানে না যে তাদের স্বজনরা কোথায়, তারা কবরটাও দিতে পারে নাই। সো তারা কোথায় আছে কেউ জানে না। অনেক সংসারে দেখবেন অনেক মায়ের সন্তান হারিয়েছে, অনেক ছোট বাচ্চা তারা বাবার স্নেহ থেকে বঞ্চিত হতে হতে এখন শৈশব থেকে শুরু করে কৈশোরে পদার্পণ করেছে, কিন্তু তারা পায় নাই। সো একটা আন্তর্জাতিক আইনে বাংলাদেশ গতকাল সাইন করেছে, কিন্তু এই আইনটা যে যথেষ্ট না। কারণ এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, তারা যদি তাদের স্বজনকে না ফিরে পায় তাহলে ওই পিস অফ পেপার এটা তো তাদেরকে প্রোটেকশন দিচ্ছে না। না, ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে একটা ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছে 5 সদস্য বিশিষ্ট। তারা কাজ শুরু করবেন কবে কি নাগাদ এখনো এটা পরিষ্কার নয়। 45 দিন তাদেরকে সময় দেওয়া হয়েছে। তো আপনার কাছে আপনি কি কোনো আলোর মুখ দেখছেন, নাকি আপনি মনে করছেন যে এগুলো এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের পক্ষে চালিয়ে যাওয়া বেশ দুরূহ হয়ে উঠবে? কারণ আইন শৃঙ্খলা বাহিনী বা যাদের উপরে ভিত্তি করে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনার রেজিম গড়ে উঠেছিল, তাদেরকে কি উনি বিচারের আওতায় আনাটা এত সহজ হবে? না, এই ব্যাপারটা আমি রে অফ হোপ দেখি, কিন্তু এইটাকে আমি কনক্লুসিভলি বলবো না যে এটা যথেষ্ট। কারণ দেখেন, একটা কোনো ঘটনার যদি বিচার করতে হয়, আপনার কিন্তু জুডিশিয়ারি সিস্টেম যেটা, এটা ফাংশন করা দরকার। একই সাথে আপনার তদন্ত কর্মকর্তা যারা থাকে, মানে বাংলাদেশের তদন্ত অধিকাংশ ক্ষেত্রে পুলিশ করে। সো এই যে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ, এই দুইটা বিভাগকে যদি করসপন্ডিংলি একসাথে কাজ না করার ক্যাপাসিটি থাকে, তাহলে আপনি ভালো ভালো কথা বলতে পারেন, কিন্তু সেটা এনফোর্স করাটা খুবই দুরূহ হবে। কারণ আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যারা কোর্টে ছিল, যারা আইন শৃঙ্খলা বাহিনীতে ছিল, এমনকি যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই অপকর্মগুলো ঘটিয়েছে, তারা কিন্তু এখনো বিভিন্নভাবে এই অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে। সো তাদেরকে যদি আপনি না সরান, এমনকি আপনাকে আরেকটা কথা বলি, বিগত দিনগুলোতে যারা এই গুম নিয়ে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে যেসব সাংবাদিকরা কাজ করতো, সেই সব সাংবাদিকদের ওপরে কি নিপীড়ন চলেছে, এই ব্যাপারগুলো কিন্তু মিডিয়াতেও আসেনি। কাজেই আপনার যদি ওই স্টেট মেশিনারিকে যদি চেঞ্জ না করেন, যদি এইটাকে তড়িঘড়ি করে কোনো স্টেপ না নেন, তাহলে আপনি একটা কমিশন বানাতেই পারেন। শেখ হাসিনার সরকারও তো বিভিন্ন আইন প্রণয়ন করার চেষ্টা করেছে, কিন্তু সেটার বাস্তবায়নটা হয় নাই। এই কাজটা করার জন্য আপনার জুডিশিয়ারির ভিতর যে দুর্বৃত্তায়ন আছে সেটাকে ট্যাকেল করা জরুরি, এবং যেসব অফিসার, ডিফেন্সের অফিসার যারা বিভিন্ন এজেন্সিতে ছিল, তাদেরকে শুধুমাত্র সরিয়ে দেওয়াটাই যথেষ্ট না। এই হেইনাস ক্রাইম ঘটানোর জন্য তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং একই সাথে দেশের সাংবাদিকরাও যাতে স্বাধীনভাবে সেই ব্যাপারটা তুলে আনতে পারে। এই দায়বদ্ধতাগুলো যদি সবার কাছে থাকে, তারপরে একটা কমিশন করলে সেটা ইফেক্টিভ হতে পারে, তার আগে। অনেকে বলছেন যে এই ধরনের কাজের ক্ষেত্রে ইউএন এর ইনভলভমেন্টটা খুব জরুরি টু মেনটেন দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনি কি মনে করেন যে ইউএন এর রোলটা এখানে গুরুত্ব দেওয়া উচিত, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ইউএনকে আরও ইউএন এর এঙ্গেজমেন্টটা বাংলাদেশে এবং ইউএন রাইটস মেকানিজমের এঙ্গেজমেন্টটা বাংলাদেশে আরও বাড়ানো উচিত বলে আপনি মনে করেন কিনা? আমি আমার একাডেমিক লাইফটা যেহেতু হিউম্যান রাইটস ল, হিউম্যানিটেরিয়ান ল থেকে শুরু করে মানে অনেকগুলো লয়ের পর আমার কিছুটা পড়াশোনা করতে হয়েছে, সেই পার্সপেক্টিভ থেকে বললে আমি ওয়েলকাম করব যে ইউএন যদি এই ব্যাপারটাতে ডিপলি ইনভেস্টিগেট করে স্টার্ট করে, সেটা ভালো। কিন্তু জাতিসংঘ সব করে দিয়ে যাবে এবং তারাই সব পারে, এই ব্যাপারটা আমি বিশ্বাস করি না। যদি সেটাই হতো, আমাদের ফিলিস্তিনে কি হচ্ছে, জাতিসংঘ কি কোনো ভূমিকা রাখতে পেরেছে? বাংলাদেশে এই কাজটা তখনই করাটা পসিবল যদি দেশের আইনের মাধ্যমে সেই ব্যাপারটা মানে এনফোর্স করার চেষ্টা থাকে। যেমন আমি খুবই সহজ একটা কথা বলি, যে আমরা তো চাইল্ড কনভেনশন যেটা আছে সেটাতেও সাইন করেছি, জাতিসংঘের যে কোর হিউম্যান রাইটস যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোতে আমরা সাইন করেছি,
তাতে করে কি বিগত দিনগুলোতে আমাদের মানবাধিকার প্রোটেক্টেড ছিল? এইটা দেশীয় আইনের মাধ্যমে আমরা যদি মেকানিজমটা স্ট্রং না করি, তাহলে জাতিসংঘ হোক আর যেই হোক সেই কাজটা কখনোই ইফেক্টিভলি করা পসিবল বলে আমি অন্তত মনে করি না। আপনি বাংলাদেশের যে দুঃশাসন চলেছে 15 বছর ধরে, বা সরকারের যে কাঠামোগুলো ভেঙে পড়েছে, তার ব্যাপারে সবসময় সরব ছিলেন। তো এই সময়ে আপনি অনেকটা এককভাবে, মানে একদম একা লড়েছেন বলবো না, আমি বললাম যে আপনার নিজ উদ্যোগে আপনি নিজের মতো করে লড়ার চেষ্টা করেছেন, এবং ছাত্রদের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সমর্থন জানিয়ে দুর্নীতির বিপক্ষে আপনি একটা অবস্থান নিয়ে কাজ করেছেন, অনেকের গোমর ফাঁসও করেছেন। আপনার কাছে আমি জানতে চাই যে আগামীর বাংলাদেশটা আপনি কীভাবে দেখতে চান, এবং সেই বাংলাদেশটাকে আপনি কোন জায়গায় নিতে চান? আগামীর বাংলাদেশকে কোথায় দেখতে চাই, এই ব্যাপারটা হলো ন্যায় এবং সাম্যের বাংলাদেশ। কারণ বাংলাদেশে যাতে শুধু পাওয়ার ট্রান্সফারের ভেতরে যাতে সীমাবদ্ধতা না থাকে। যেমন আমি আমার কয়েকটা ইন্টারভিউতে আমি উল্লেখ করেছি সাংবিধানিক কি কি পরিবর্তন আমি এক্সপেক্ট করি, এবং একই সাথে বাংলাদেশের আরেকটা যাতে শেখ হাসিনা তৈরি না হতে পারে, এই যথেষ্ট সুযোগ আছে। আপনি যদি বাংলাদেশের সংবিধানের দিকে তাকান, প্রাইম মিনিস্টারের হাতে এত ক্ষমতা দেয়া আছে, সে ইচ্ছা করলেই কিন্তু একজন শেখ হাসিনা হয়ে যেতে পারে। সো এই ব্যাপারগুলোর যেমন সংস্কারটা জরুরি, একই সাথে যে ব্যাপারটা নিয়ে কেউই কথা বলে না, শুধু সরকারকে নিয়ে কথা বলে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ইনস্টিটিউশনাল চেঞ্জ। দেশের ইনস্টিটিউটগুলো যদি দাঁড়িয়ে থাকে, তাহলে একজন সরকার কখনোই স্বৈরাচারী হতে পারে না। আপনার যদি ইলেকশন কমিশন শক্তিশালী হয়, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয়, তাহলে তো তারাই সরকারকে দায়বদ্ধ করতে পারে। আমার কথা, আমি ওই বাংলাদেশ চাই যে বাংলাদেশে দাঁড়িয়ে থেকে আমি দেশের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তিকে চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবো, আপনি এই কাজটা কেন করলেন? যে কাজটা করা যায়। আপনি যদি সাংবাদিকদের চরিত্র দেখেন, বিগত দিনগুলোতে প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্স, সারা পৃথিবী জুড়ে যে স্ট্যান্ডার্ড আছে, তারা কোথাও গেলে আয় ব্যয়ের হিসাব, দায়বদ্ধতার হিসাব, তাদের কোথায় লুফল ছিল সেটা প্রশ্ন করে। আপনি বাংলাদেশের মিডিয়ার বুকে যারা প্রাইম মিনিস্টারের অফিসে যেত, তারা কি সাংবাদিকতা করত, নাকি ভাড়াটে কিছু গোপাল ভাঁড় নিয়ে যেত যারা প্রশংসা করত? সো অনেক বড় বড় মিডিয়া হাউসের সাংবাদিকদের এই নির্লজ্জ দালালিপনাও আমি দেখেছি। সো আমি সামনের দিনের বাংলাদেশকে দেখতে চাই দায়বদ্ধতার বাংলাদেশ, এবং মানুষের জন্য ন্যায় বিচার এবং সাম্যের বাংলাদেশ। এবং সেটা করার জন্য এই যে মানুষ যারা আছে, মানুষ আসলে কি মনে করে জানেন? আমাদের একটা ট্রেন্ড আছে, আমরা নিজেরাই কেন যেন দাসত্ব বরণ করতে চাই। মানে যদি সেই স্বাধীনতাটাও থাকে, আমরা গিয়ে কাউকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবো, নিজেই গিয়ে পায়ে হাতে সালাম দিব, এই কাজটার বাইরে এসে আমরা যে দেশের মালিক জনগণ, সেই আস্থা বিশ্বাস নিজেদেরকে বিশ্বাস করতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে চোখে চোখ রেখে আদায় করে নিতে হবে, দিস ইজ মাই রাইট, এইটা আমার প্রিভিলেজ না, আমি এইটা পাই। কেউ যদি খুন করে, সেই ডেড বডিটাকে দাফন করার অধিকার তার আত্মীয়দের কাছে থাকে, কিন্তু যারা গুম হয়ে গেছে তারা জানে না যে তাদের স্বজনদের ডেড বডিটা অন্তত কোথায় আছে। তারা যে কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করবে, সেই অধিকার তারা এই বাংলাদেশে পায় নাই। আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আমরা যে মুহূর্তে কথা বলছি, ঠিক গতকাল কেতাবি ভাষায় যদি বলি, একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশ গুম বিরোধী যে আন্তর্জাতিক সনদটা আছে, সেটাতে সাইন করেছে